এই সমাজে যেমন কাউকে অসহায় পেলে সবাই তার উপর জেঁকে বসে, তেমন আমাদের এই সমাজের সিস্টেম জীবিত মানুষকে মৃত করে, আবার মৃত মানুষের নামটাই মুছে ফেলে, যা প্রিয় মালতী সিনেমাতেও দেখা গেছে। আর এই ব্যাপারটা দেখানো হয়েছে এক সন্তান সম্ভবা নারীর চোখ দিয়ে, যে একা লড়ে গেছে সিস্টেমের ফাঁক ফোকরের মাধ্যমে, কিন্তু সে কি শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছে তা জানতে পারবেন আমাদের আজকের এক্সপ্লেইনে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মালতীর এক্সপ্লেইন। তবে তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। পলাশ কুমার দাস এবং মালতী রানী দাসের সুখের সংসার। শুরুতে দেখা যায় এই দম্পতিকে তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী পালন করতে, যেখানে তারা তাদের অনাগত সন্তানকে নিয়ে অনেক হাসি ঠাট্টাতে মেতেছে। সেখানে তাদের ভালোবাসার সুখ দুঃখের গল্পও জানা যায়। পরের দিন পলাশ তার তৃতীয় বিবাহ বার্ষিকীর মিষ্টি নিয়ে কাজে যায়। পলাশ কাজ করে একটি মার্কেটের টাইলসের দোকানে। সেখানে সে তার বিবাহ বার্ষিকীর মিষ্টি খাওয়ায়। কিছুক্ষণ পর মালতী রানী তার হাজবেন্ডকে ফোন দিতে থাকলে তা বন্ধ পায় বারবার। বাইরে কোনো কিছু লক্ষ্য করে মালতী। টিভি অন করলে দেখতে পায় মার্কেটে আগুন লাগার নিউজ। আর যে মার্কেটে আগুন লেগেছে সেখানে পলাশ কাজ করত। আগুন লাগার নিউজ পলাশের বন্ধু রাজ্জাককে জানায় তাদের আরেক বন্ধু। রাজ্জাক পলাশের সবচেয়ে কাছের বন্ধু। সে পেশায় একজন শিক্ষক, পাশাপাশি তার একটা বইয়ের দোকানও আছে। তো সে মার্কেটে আগুন লাগার কথা শুনে মালতীর কাছে চলে আসে। রাজ্জাক মালতী রানীর কাছে এসে বলে, পলাশের ফোনে কল ঢুকছে না, কি হয়েছে ওর? মালতীও কান্না করতে করতে বলে, আমিও অনেকক্ষণ যাবৎ ফোন করে যাচ্ছি। মালতীর কাছে ব্যাপারটা শুনে রাজ্জাক সিদ্ধান্ত নেয় আগুন লাগা মার্কেটের মধ্যে পলাশের খোঁজ করবে। তাই মালতীকে পরে আসতে বলে একা আগে মার্কেটে পলাশের খোঁজ করতে চলে যায় রাজ্জাক। এক সময় খুঁজতে খুঁজতে আগুনে ঝলসে যাওয়া অবস্থায় পলাশের দেখা পায় রাজ্জাক। তাই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা টেম্পুতে তোলে। তারপর রাজ্জাক তার আরেক বন্ধুর থ্রোতে মালতীকে ব্যাপারটা জানায়। আরেক বন্ধু রাজ্জাকের কথা মতো মালতীকে টেম্পুর কাছে নিয়ে আসলে মালতী ঝলসে যাওয়া পলাশকে দেখে চিৎকার দিয়ে ওঠে। এরপর শুধু কান্নাই করতে থাকে। কি করবে না করবে তা বুঝতে পারে না। একসময় মালতীর ঝলসে যাওয়া শরীরে হাত দিতে থাকলে তা মানা করে রাজ্জাক, আর বাতাস করতে থাকে। তখন দেখা যায় তাদের এক বিশাল জ্যামের মাঝে আটকে থাকতে। কি তারা পলাশকে হাসপাতালে নিয়ে যাবে, উল্টো তারা সেখানেই আটকে থাকে। একসময় মালতী নিজেই জ্যাম সামলানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আরও পলাশের কাছে ফিরে আসলে দেখে সে মারা গেছে। এ যেন মুহূর্তে এক গাদা স্বপ্নের সমাপ্তি। তাই তো মালতী কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে। একসময় জ্যামের মাঝে পলাশের শরীর থেকে গন্ধ বের হলে ড্রাইভার জানায় দ্রুত নিয়ে যান, এমন গন্ধওয়ালা লাশ রাখা যাবে না। তাই দ্রুত পলাশকে পুরানোর জন্য শ্মশানে নিয়ে আসা হয়। এরপর মালতী তার মৃত হাজবেন্ডের সকল কার্যক্রম করতে থাকে। সকল কার্যক্রম শেষ করে মালতী তার শ্বশুর বাড়ি আসলে শ্বশুর বলে, পলাশ কি মরে যাওয়ার আগে কোনো টাকা পয়সা জমাতে পেরেছে? মালতী জানায় না, আর বলে, আমাদের বাচ্চার জন্য কিছু ট্যাক্স জমা রাখা হয়েছে, তা একদম সামান্য। পলাশের শ্রাদ্ধ করার জন্য মালতীর শ্বশুর এক সময় সেই টাকাও চেয়ে বসে, যা নিরুপায় হয়ে শুধু শোনে মালতী। তারপর সেখানে আরো কিছু কার্যক্রম শেষ করে বাসার দিকে যায়। যেতে যেতে পলাশের সাথে অনেক সুখের স্মৃতি মনে করতে থাকে। এরপর বাসায় আসা মাত্রই পলাশের শার্ট জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। রাতে বিছানায় পলাশকে খুঁজতে থাকে। একটা স্বপ্নের এমন সমাপ্তি আসলেই করুণ। সকাল হলে আগুনে ঝলসে হাসপাতালে ভর্তি হওয়া মামাকে দেখতে যায় মালতী, যার অবস্থাও ভালো না। ওইদিকে রাজ্জাক টিভিতে এক নিউজ দেখতে পায়। নিউজটা হচ্ছে, যারা মার্কেটের আগুনে মারা গেছে সরকার তাদেরকে 20 লাখ করে টাকা দেবে। খবরটা শোনে পলাশের বাবাও। সেখানে একজন তাকে বলে, সন্তান মারা যেয়ে তোমাকে তো বড় লোক বানিয়ে দিল। পলাশের বাবা জানায়, আগে টাকা পায়, সরকারি টাকা অনেক কাহিনী আছে। ওই দিন রাতেই সরকারি 20 লাখ টাকার কথা মালতীকে জানাতে তার বাসায় আসে রাজ্জাক। আরো সাথে নিয়ে আসে পলাশের ফ্রেম বাঁধা এক ছবি। এসে সে আরো জানায়, সকালে মার্কেটের কমিটির সাথে দেখা করতে হবে। সেই সময় বাড়ির মালিক এসে জানায়, এই মাস থেকে আপনার 2000 টাকা বাসা ভাড়া বাড়ানো হয়েছে। মানে টাকা না আসতেই টাকার প্রতি এক একজনের এক এক লোভ। টাকা বাড়ানো নিয়ে মালতী অনেক কথা বললেও কোনো লাভ হয় না। পরের দিন সকালে রাজ্জাক এবং মালতী মার্কেট কমিটির কাছে গেলে মার্কেট কমিটির লিস্ট দেখে বলে, এখানে পলাশ কুমার দাস বলে কেউ নেই। তখন মালতী জানায়, এই মার্কেটে আমার হাজবেন্ড চাকরি করত, আগুন লাগার সময় সে মার্কেটেই ছিল, লিস্টে নাম নেই, এটা আপনাদের ভুল। মার্কেট কমিটি এরপর বলে, যদি আপনার হাজবেন্ড আগুন নিয়ে পুড়ে মারা যায় তাহলে পোস্টমর্টেম রিপোর্ট আর ডেথ সার্টিফিকেট নিয়ে আসেন, দেখি কিছু করা যায় কিনা। মালতী জানায়, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু জ্যামের জন্য নিয়ে যেতে পারিনি, আর লাশ থেকে গন্ধ বের হলে দ্রুত পুরানো হয়েছে, সেজন্য ডেথ সার্টিফিকেট নেই আর পোস্টমর্টেমও নেই।
এসব শুনে কমিটির লোক জানায়, তাহলে কাগজপাতি নিয়ে আসেন, উদয় খালি হাতে এসে কোনো লাভ হবে না। মালতী জানায়, কাগজপত্র নেই বলে যে আমার স্বামী মারা যায়নি এই কথা তো আর মিথ্যা হয়ে যেতে পারে না। মালতীর কাছে এসব শুনে কমিটির লোক মার্কেট সেক্রেটারির কাছে যেতে বলে। মালতী এবং রাজ্জাক এরপর উপরতলার মার্কেট সেক্রেটারির কাছে যায়। আর গেলে পলাশ যেই দোকানে কাজ করত তার ঠিকানা দিলে সেক্রেটারি চিনতে পারে, কিন্তু এরপর সেও ডেথ সার্টিফিকেট চায়, পোস্টমর্টমের রিপোর্ট চায়। মালতী জানায়, আমরা হিন্দু, আর ডেথ সার্টিফিকেট নেওয়ার সময় হয়নি। সেক্রেটারি জানায়, ওসব ছাড়া কিছুই হবে না, তাই যান আগে ম্যানেজ করেন। তখন রাজ্জাক বলে, টাকা পাওয়াটা অধিকার। সেক্রেটারি সেটা নিয়েও কথা শোনায়। এরপর সেক্রেটারির কাছ থেকে বের হয়ে পলাশ যেখানে কাজ করত সেই মালিকের ঠিকানা বের করতে রাজ্জাককে বলে মালতী। রাজ্জাক তা নিয়ে এসে মালতীকে দেয়, আর জানায় তার অবস্থাও ভালো না, বেশি ঝলসে গেছে, এমন আগুন লাগলো চারিদিকে কেউ বেঁচে নেই। মালতী মার্কেট কমিটি থেকে বাসায় আসতে দেখে তার শ্বশুর এসেছে, আর এসে খেতে খেতে বলে, কি সার্টিফিকেট লাগবে না লাগবে সেটা তোমাদের ব্যাপার, ওই 20 লাখ টাকায় এখন আমাদের সব। কি লাগবে না হ্যাঁ তোমরাই ভালো বুঝবা, তোমার অনাগত বাচ্চারও তো ভবিষ্যৎ আছে। মালতী সবকিছু চুপচাপ শুনতে থাকে। এরপর পলাশের বাবা মালতীর কাছ থেকে চলে যায় রাজ্জাকের কাছে। সেখানে গিয়ে বলে, আমাদের অবস্থা কিন্তু ভালো না, টাকা না পেলে আমরা কেমনে চলবো, মালতী আর তার বাচ্চাই কেমনে চলবে। রাজ্জাক জানায়, বিষয়টা দেখছি। তখন পলাশের বাবা অনেকটা রাগান্বিত অবস্থায় বলে, ঘটনার দিন তো কিছু করতে পারলে না, কাগজপত্র ছাড়া কি লিস্টে নাম ওঠানো যাবে? যাই করো আর তাই করো, টাকাটা দ্রুত তোলার ব্যবস্থা করো। পরের দিন পলাশ যে দোকানে কাজ করত সেই দোকানের মালিকের বউয়ের কাছে আসে মালতী। এসে সে জানায়, আমি কোনোভাবে বোঝাতে পারছি না পলাশ সেখানে ছিল। এরপর মার্কেট কমিটির সেক্রেটারির নাম্বার দিয়ে ফোন করতে বলে। অন্যদিকে রাজ্জাককে অনেক কথা শুনতে হয় স্কুল ফেলে এভাবে মালতীর কাজে হেল্প করার জন্য। রাজ্জাকও চুপচাপ সব শুধু শুনে যেতে থাকে। তো ওই দিন মালতী আবার সেক্রেটারির সাথে দেখা করতে আসলে কিতাব নামে একজন তার কাছে আসে। এসে বিভিন্ন আলাপচারিতা করতে থাকে, কিন্তু তার পাত্তা দেয় না মালতী। এরপর মালতী আবার সেক্রেটারির কাছে আসলে সেক্রেটারি জিজ্ঞেস করে, কাগজপত্র কি সব এনেছেন? মালতী বলে, আপনাকে কেউ কি ফোন দিয়েছিল? সেক্রেটারি জানায়, ফোন দিয়ে লাভ নেই, কাগজপত্র ছাড়া কিচ্ছু হবে না, এই বলে চলে যায়। তো মালতী সেক্রেটারির রুম থেকে নিচে নামতে থাকলে কিতাব নামের ওই লোকটি আবার হাজির হয়। এসে একটা দলিল দিয়ে বলে, আপনার স্বামী পলাশ দাস আমার থেকে টাকা নিয়েছিল। মালতী কাগজপত্র ঘেঁটে বলে, আমার স্বামী এই ব্যাপারে আমাকে কিছু জানায়নি, আর আপনি বললেই কি আমি বিশ্বাস করব? কিতাব জানায়, সবকিছু কাগজপত্রেই লেখা আছে। এরপর মালতীর বাসার দিকে আসলে ঠিকানা চেনার জন্য কিতাবও পিছু পিছু আসে, যেখানে মালতী অনেকটা বিরক্তি দেখায়। তো টাকা নেওয়ার কাগজপত্র নিয়ে মালতী রাজ্জাকের কাছে আসে আর বলে, পলাশ নাকি সুদে 5 লাখ টাকা নিয়েছে আর 2 লাখ ফেরত দিয়েছে। রাজ্জাক কাগজপত্রগুলো চুপচাপ দেখতে থাকে। এরপর মালতীর টাকা নেওয়ার ব্যাপারটা তার শ্বশুরকে জানালে শ্বশুর বলে, আমি এসব ব্যাপারে কোনো কিছু জানি না। এবার রাগ দেখায় মালতী। একসময় সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয় রাজ্জাক। ডাক্তার জানায়, শরীরের লোহিত রক্তের পরিমাণ কম, এটা কম থাকলে বাচ্চার গ্রোথ সমস্যা হবে, ঝুঁকি থাকে মায়েরও। হাসপাতাল থেকে ফেরার পথে মালতীকে কিতাব ফোন দিয়ে আবার টাকা চাইতে থাকে। মালতী কথা না বলে কেটে দিয়ে রাজ্জাককে জিজ্ঞেস করে, টাকার ব্যাপারে সে কিছু জানে কিনা। রাজ্জাক জানায়, সে কিছু জানে না। এবার কিতাবের ঠিকানা অনুযায়ী তার সাথে দেখা করতে আসে রাজ্জাক। এসে সে জানায়, পলাশের কাছ থেকে সে যে 3 লাখ টাকা পায় যেন আর মালতীর কাছ থেকে না চায়, কারণ সেই সব টাকা দেবে। কিতাব জানায়, ঠিক আছে, আর জিজ্ঞেস করে, তো টাকা নিয়ে আসছেন? চুপ হয়ে যায় রাজ্জাক আর বলে, পলাশ যেভাবে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করেছে আমিও সেভাবেই করব। কিতাব জানায়, এখন আর কিস্তি হবে না, টাকা আমার একসাথেই লাগবে, সেটা আপনি দেন আর মালতী। রাজ্জাক বলে, পলাশ এখন আমাদের মাঝে নেই, আর একসাথে এত টাকা ব্যবস্থা করার পরিস্থিতিও আমাদের নেই। তখন কিতাব জাল কাগজপত্র করার বুদ্ধি দেয় রাজ্জাককে। রাজ্জাক ব্যাপারটা নিয়ে মালতীর কাছে গেলে মালতী ব্যাপারটা আগেই জানতে পারে, কারণ কিতাব তাকে ফোন করে সব বলেছে। তখন রাজ্জাক জানায়, পলাশ কিতাবের থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে তাকে দিয়েছিল, আর সেই টাকা দিয়েই বইয়ের দোকান দিয়েছে। ব্যাপারটা দুজনের মধ্যে গোপন ছিল বলে কেউ জানতো না। মালতী বলে, তাই বলে ব্যাপারটা আমাকে জানাবে না? যাই হোক, এখন কেমনে কিতাবের থেকে মুক্তি মিলবে সেই চিন্তা করো। রাজ্জাক জানায়, কিতাবের সাথে আমার কথা হয়েছে, তার মার্কেট কমিটিতে লোক আছে, সে সবকিছু ব্যবস্থা করে দেবে, শুধু এজন্য 2 লাখ টাকা তাকে দিতে হবে। অনেকটা বিব্রত আর রাগী হয়ে মালতী বলে, তাহলে কি এখন জাল নোট দিয়ে প্রমাণ করতে হবে আমার স্বামী ওই আগুনে পুড়ে মরেছে? চুপচাপ থাকে রাজ্জাক, আর এই চুপচাপ থাকার কারণে তাকে আরেকবার কথা শোনায় মালতী। এবার সঠিক পথে টাকার জন্য উকিলের কাছে যায় মালতী। উকিল জানায়, সবকিছু ব্যবস্থা করা যাবে, সিস্টেম আছে,
তুমি টাকা না পাওয়া পর্যন্ত অন্য কেউ টাকা পাবে না। 3 থেকে 10 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এত বছর কি কন্টিনিউ করতে পারবে? আমার ফিস আছে, আবার মামলারও কিছু ব্যাপার স্যাপার আছে। উকিলের কাছে মালতী এসব শুনতে থাকলে তাকে বারবার ফোন দিতে থাকে কিতাব, আর প্রতিবার ফোন কাটতে থাকে সে। একসময় বাড়িওয়ালা ফোন দেয় মালতীকে। এবার সে ফোন ধরলে বাড়িওয়ালা বলে, আপনার পাওনাদার দেখে আমার বাড়ি চলে এসেছে। আরও বিভিন্ন কথা শোনাতে থাকলে মালতী জানায়, এই ঝামেলা আর আপনার কাছে আসবে না। এরপর মালতী সোজা কিতাবের দোকানে যায় আর তার জাল কাগজপত্রের ব্যাপারে সায় দেয়। তার রুমের দরজায় অন্য তালা লাগানো। ব্যাপারটা বাড়িওয়ালাকে জানালে বাড়িওয়ালা বলে, দরজা খুলে দিতে পারি, কিন্তু 1 ঘন্টার মধ্যে রুম খালি করে চলে যেতে হবে। সেখানে দুজনের আরও অনেক কথা কাটাকাটি চলতে থাকে। এরপর বাড়িওয়ালা চলে গেলে তার পিছু পিছু যায় মালতী, আর তখনই সিঁড়িতে সে পড়ে যায়। এরপর ব্যথায় চিৎকার দিয়ে উঠলে বাড়িওয়ালা তাকে নিয়ে হাসপাতালে আসে। মালতীর ভয়ঙ্কর অবস্থার কথা শুনে রাজ্জাকও হাসপাতালে চলে আসে। এরপর মালতীর সার্জারির জন্য ফর্মে রাজ্জাক সিগনেচার করে। ওখানে ডাক্তাররা মালতীর কেউ আছে কিনা জিজ্ঞেস করলে রাজ্জাক জানায়, আমি ফ্যামিলি। এরপর মালতীর 1 মেয়ে বাচ্চা হয়। ডাক্তার জানায় মেয়ের ওজন 3 পাউন্ডেরও কম, আর মায়ের অবস্থা ভালো না। এ নেগেটিভ রক্ত লাগবে। রক্তের কথা শুনে রাজ্জাক ফোন দেয় পলাশের বাবার কাছে। তারপর জানায় মেয়ে হয়েছে। যখন এ নেগেটিভ রক্তের কথা বলে তখন পলাশের বাবা কথা ঘুরিয়ে টাকার কি ব্যবস্থা হলো সেই দিকে নিয়ে যায়। মানে মানুষের টাকার ওপর এত লোভ, এই মুহূর্তেও সে টাকা নিয়ে পড়ে আছে। এবার বাচ্চা মালতীর কাছে রাখলে মালতীর রাজ্জাককে জিজ্ঞেস করে, বাচ্চা কার মতো হয়েছে? তোমার বন্ধুর মতো নাকি আমার মতো? রাজ্জাক জানায়, তোমার মতো হয়েছে। মালতী আরও বলতে থাকে, এখান থেকে বের হয়ে আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব। রাজ্জাক জানায়, তোমার এখন একটাই কাজ, এই বাচ্চাটাকে বড় করা, আর তোমার হাতে পলাশের টাকা তো আসছেই। মালতী জানায়, ওই টাকা আমার লাগবে না। ওরা সত্যকে মিথ্যা বানালো, আবার 2 নম্বরই পথে টাকা নিতে হলো। ওই টাকা আমার চাই না। মালতী আরও বলতে থাকে, ওটির মধ্যে যখন আমার জ্ঞান চলে যায় তখন আমি একটা স্বপ্ন দেখেছি। আমি আর আমার মেয়ে শহর থেকে অনেক দূরে একটি নদীর ধারে, যেখানে অনেক আলো বাতাস, মানুষগুলো শুদ্ধ। এসব স্বপ্ন না হয় যদি বাস্তব হতো। এই বলে কান্না করতে থাকে মালতী। তো রাজ্জাক হাসপাতাল থেকে স্কুলে এসে দেখে তার জায়গায় অন্য কেউ এসেছে, আর তাকে ছাঁটাই করা হয়েছে। রাজ্জাক আবার হাসপাতালে ফিরে আসলে দেখে মালতীর অবস্থাও খারাপ। ডাক্তার তাকে জানায় মালতীকে জরুরি অবস্থায় আইসিইউতে শিফট করতে হবে, কিন্তু তাদের হাসপাতালে ফাঁকা নেই। রাজ্জাক তার আরেক বন্ধুকে আইসিইউ ম্যানেজ করার জন্য ফোন দিতে থাকে। অন্য বন্ধু জানায় সরোয়ার্দী মেডিকেলে আইসিইউ বেড পাওয়া গেছে। এবার মালতীকে দ্রুত অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আবার জ্যামে আটকা পড়ে। রাজ্জাক অ্যাম্বুলেন্স থেকে নেমেও রাস্তা ফাঁকা করতে পারে না। ফলাফল অ্যাম্বুলেন্সেই মারা যায় মালতী, আর বাচ্চাটাকে রাজ্জাক নিয়ে যায়। কয়েক বছর পর মালতীর মেয়ে বড় হয়, আর তাকে দেখা যায় শহর থেকে অনেক দূরে এক নদীর ধারে আলো বাতাসের মাঝে খেলতে। সেখানে দেখা যায় রাজ্জাককেও। মালতীর স্বপ্ন বাস্তবায়ন করতে রাজ্জাক মালতীর মেয়েকে নিয়ে এত দূর পথ পাড়ি দিয়েছে। আর এখানেই শেষ হয় প্রিয় মালতী। এই গল্পে সিস্টেমের ফাঁক ফোকর, জ্যামজটের করুণ ঢাকা শহরের মাঝেও এক বন্ধুর গল্প প্রাধান্য পেয়েছে দারুণভাবে। যদি আপনার জীবনে রাজ্জাকের মতো কোনো বন্ধু থাকে তাহলে বলবো আপনার জীবন ধন্য। দিন শেষে বেঁচে থাকুক রাজ্জাকরা, আর হারিয়ে না যাক মালতীরা। কেমন লাগলো প্রিয় মালতীর এক্সপ্লেইনড তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।